আচ্ছা, প্রথমেই বলে দিই, আমি কোনো টিচার নেই, আমি জব করি, সেটা টিচিং প্রফেশন নয়। অ্যাকচুয়ালি ইতিহাসটা আমি একটা সময় ভয় পেতাম, আর আমার মনে হয় যে ইতিহাসটাকে যদি একটু স্টোরি লাইন বেসে যদি বলা যায় কাউকে, সে যখন টেক্সট বইটা পড়বে তখন তার সেই জিনিসটা রিলেট করতে খুব ইজি হয়। মানে তুমি একটা টেক্সট বই পড়ছো, জিনিসটা তোমাকে বুঝতে হচ্ছে, এবার কেউ তোমাকে বলে দিল জিনিসটা, ঠিক আছে, জিনিসটা তুমি গল্পটা মানে স্টোরিটা জানো যে এটা এই ব্যাপার, তখন ওই ডেট সাল, কারণ হিস্ট্রিতে এত ডেট এত এগুলো আছে যে ওগুলো তখন মানে হজবরল হয়ে যায়, তো ওটা একটু বুঝতে মানে সুবিধা হয় অ্যাকচুয়ালি বলে দেয়। কী দিয়ে শুরু করবো ভাবছি না, তখন আসলে গান্ধীজিকে নিয়ে শুরু করা যায়। তো গান্ধীজিকে শুরু করলে গান্ধীজির বেসিকটা তো আমাদের জেনে নেওয়া উচিত। বেসিক কী আছে না, জন্ম কবে, 1869, কোথায়, পোরবন্দরটা কোথায়, এটা গুজরাটে। আচ্ছা, গান্ধীজির বাবা মায়ের নাম সবাই হয়তো জানো, তাও বলে দিই কি না, বাবার নাম কি, গান্ধী, করমচাঁদ গান্ধী। মার নাম কি, মায়ের নাম ছিলেন হলো পুতলিবাই। আচ্ছা, আরেকটা জিনিস, করমচাঁদ গান্ধী যিনি ছিলেন উনি কিন্তু সেই সময়কার দিওয়ান ছিলেন। ওকে, এবার হচ্ছে গান্ধীজি কবে লন্ডন যায় না, 1888। ইন্ডিয়া কবে রিটার্ন করে, 1915। ঠিক আছে, এবার 1915-এ ফিরে আসার পর থেকে গান্ধীজি কিন্তু একটা সুযোগ খুঁজছিলেন যে না, মানে ওনার যে মানে যত ভেদাভেদ, ডিসক্রিমিনেশন বা এগুলো সেগুলো, মানে ওনার যে ব্রিটিশদের এগেনস্টে না, উনি একটা জাস্ট একটা স্টেপ চাচ্ছিলেন যে কোনো একটাভাবে উনি মানে ফ্রন্টে এসে সেই জিনিসটা নিয়ে কনফ্রন্ট করতে পারে ব্রিটিশদের সামনে সেই জিনিসটাকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারে। তো সেই সুযোগটা ওনার কাছে চলে আসে। সুযোগটা কোথার থেকে আসে না, সেই সুযোগটা আসে ওনার কাছে চম্পারণ সত্যাগ্রহ থেকে। চম্পারণ সত্যাগ্রহ কাহিনীটা কি সেটা বলছি। না, চম্পারণ সত্যাগ্রহ, দেখো সত্যাগ্রহ মানেটা কি, সত্যাগ্রহ মানে সত্যের প্রতি আগ্রহ। ওই জন্য মানে মহাত্মা গান্ধীর যতই তুমি মানে স্ট্রাইক বা যত রকমের প্রোটেস্ট তুমি দেখেছো বা তোমরা শুনেছো, পড়েছো, সব জায়গায় দেখবে উনি হচ্ছে ফার্স্টে কিন্তু যে না, কেউ একজন বলে যে না গান্ধীজি আমাদের এখানে এই সমস্যা হচ্ছে, উনি সঙ্গে সঙ্গে তাদের সাপোর্টে কিন্তু চলে আসছে না। উনি কিন্তু আগে সেই প্লেসে যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে আগে সত্যটা উদ্ঘাটন করছে যে সত্যি কি জিনিসটা কতটা কী, আগের জায়গাটা সেই জিনিসটা নিয়ে অ্যানালাইজ করছে, তারপরে উনি গিয়ে সেই জিনিসটাকে সাপোর্ট করছে। এবার আসছি চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ কবে না,
1970। চম্পারণ গ্রামটা যেটা, এটা হচ্ছে বিহারের। চম্পারণ বিহারের এটা স্টোরিটা হচ্ছে যে সর্দি লেগে আছে খুব। ওখানের নীল, চম্পারণের নীল খুব বিখ্যাত ছিল। নীল মানে নীল চাষ, যেটা তোমরা পড়েছো, আমিও পড়েছি সবাই। তো সেই সময় সেখান থেকে ফ্রান্স নীল কিনে সেই নীলটা বিশ্বের বাজারে বিক্রি করত। আর সেই সময় কিন্তু অন্য সব জায়গা থেকে কিন্তু সবার কিন্তু নিজস্ব নীল চাষ হচ্ছে বা কি, কিন্তু ভারতের নীলটা এতটাই ফেমাস ছিল চম্পারণে যে মানে বিশ্বের বাজারে ব্রিটিশদের বা অন্যান্য তাদের নিজস্ব নীলটা সেটা মুখ থুবড়ে পড়েছিল। ফ্রান্সেরটা এতটাই ভালো ছিল। তো ফ্রান্স সেটা নিয়ে বিক্রি করছে। এবার কী হয়েছে, এবার হট করে ব্রিটিশ সেটা জানতে পারে যে না, ফ্রান্স ভারতের থেকে নীল নিয়ে সেটা বিশ্বের বাজারে বিক্রি করছে। এবার ব্রিটিশ যেটা ওরা হচ্ছে লোভী, কারণ ওরা তো এসছেই ভারতে, মানে এসেছিলো এইটাই কারণে যে না, ভারত থেকে যত বড় নীল যেন চুষে নিজের ইয়েটা বুঝে নাও, নিজের স্বার্থ, নিজেরটা, তার জন্য মানুষ মরছে, কী করছে, মানে কোনো এটা আর কী বলা আছে, তারা তো তাদেরকে তো আমি মানুষও বলে গণ্য করি না। তো এবার যখন জানতে পারলো, তখন তারা কি শুরু করলো যে না, ফ্রান্সকে নীল দেওয়া যাবে না, নীল আমাদেরকে দিতে হবে। নীল ফ্রান্সকে বিক্রি করা যাবে না, বিক্রি করতে হবে আমাদেরকে। এবার ওখানকার চাষিরা যারা, তারা তো নীলের জন্য, তারা তো ফ্রান্সের থেকে অগ্রিম টাকা নিয়ে রেখে দিয়েছে, তারা তো চাষ করছে, তারা বিক্রি করছে। এখান থেকে ঘটনার সূত্রপাত। এবার কী হলো না, ব্রিটিশরা বললো যে না, ঠিক আছে, আমরা টাকা দেবো, আমরা টাকা দিয়ে কিনবো। ঠিক আছে, ভালো কথা। এবার সালটা হচ্ছে 1892 ব্রিটিশরা নীলের জন্য টাকা দিল, টাকা দিয়ে কিনলো, কেনা শুরু করেছে। এইবার আসলে প্রথমবার করছি তো একটু অতটা কমফোর্টেবল না আমি। এক মিনিট। তো চলছে সব, ঠিক আছে, সব চলছে। এবার সাল হচ্ছে 1907। কি হলো, এবার এই টাইমটা, এই পিরিয়ডে ব্রিটিশও কিনছে, ফ্রান্সও কিনছে। 1907 হঠাৎ করে ব্রিটিশরা বললো যে না, ফ্রান্সকে নীল তোমরা বিক্রি করতে পারবে না। বলছে ফ্রান্সকে তোমরা নীল বিক্রি করতে পারবে না, আর যদি তোমরা করো তাহলে সেই মানে ফ্রান্সকে তোমরা বিক্রি করছো, সাপোজ ফ্রান্স 100 টাকা দিয়ে কিনছে তোমাদের কাছ থেকে, সেই 100 টাকার উপরে 37% ট্যাক্স আমাদেরকে দিতে হবে। কত পার্সেন্ট না, 37%। এবার তুমি ভাবো, তোমার
জায়গা, তুমি চাষ করছো, তুমি কাউকে বিক্রি করছো নীল, বা যে কোনো জিনিস বিক্রি করছো, একজন বাইরের একজন সে বলছে যে না, বা তোমার কেউ যে কেউ একটা থার্ড পার্টি সে বলছে যে না আমাকে 37% দিতে হবে, সেটা তুমি নিয়ে সহ্য করবে? কেউ সহ্য করবে না, আমিও সহ্য করবো না। আমি কেন দেবো ভাই? আমি ফ্রান্সের থেকে টাকা নিচ্ছি, তারা আমাকে তাদের থেকে আমি টাকা নিয়ে চাষ করছি, তাদেরকে আমি বিক্রি করছি, সেইখান থেকে আমি 37% তোমাকে কেন দেবো? শুরু হলো ডিসপুট। এবার শুরু হলো ডিসপুট। এক মিনিট ফোকাস নিচ্ছে না মাঝে মাঝে। যেখানে ছিলাম 1917, ডিসপুট শুরু হল। এবার চাষিরা বলে যে ঠিক আছে, তা আপনারা কিনবেন যখন আপনারাই কিনুন। এবার ওরা কেনা শুরু করলো, ব্রিটিশ নীল। ব্রিটিশ কেনা শুরু হওয়ার পর থেকে ব্রিটিশের নতুন একটা ইয়ে আসলো যে না, ফ্রান্সকে কত দেওয়া হচ্ছিল? 37% ট্যাক্স, মানে ফ্রান্সকে বিক্রি করলে সেখান থেকে 37% দিতে হবে যদি বিক্রি করো। ঠিক আছে, এটা আবার ব্রিটিশ নেওয়া শুরু করলো ব্রিটিশদেরকে। ব্রিটিশরা কী করলো যে না, আমি তোমাকে টাকা দেবো, তোমার থেকে আমি নীল কিনবো, তোমাকে আমি নীল কিনছি তোমার থেকে, আমি তোমাকে তার বদলে 100 টাকা দিচ্ছি, সেখান থেকেও 37% আমাকে দিতে হবে। সেখান থেকে 37% আমাকে দিতে হবে। স্বাভাবিকভাবেই এই জিনিসটা নিয়ে একটা মানে চাষিদের মধ্যে চরম পর্যায়ের অসন্তোষ শুরু হলো যে না, এটা কীভাবে সম্ভব? এটা তো সম্ভব না। এই সময় আরেকটা জিনিস কী করলো ব্রিটিশরা, যে না 3 কাঠিয়া সিস্টেম, এটা পড়েছো তোমরা সবাই। 3 কাঠিয়া সিস্টেম কি? আচ্ছা, একটা জিনিস বলে দিই আগে। 1 বিঘা সমান কত? 20 কাঠা। বোর্ডে অভ্যাস নেই, ওই জন্য একটু লেখাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তা মুছেই দিই। কি ইয়ে করলো যে না, তোমার প্রত্যেক বিঘাতে, পার বিঘাতে তোমাকে তার 3 কাঠা জায়গার উপর নীল চাষ করতে হবে। তিন কাঠা জায়গার উপর নীল চাষ করতে হবে, আর তাও কি বেসিক্যালি ফ্রিতে কিরকম, মানে সেই চাষ করবে, তার জন্য তুমি কি খরচা করছো না করছো, ব্রিটিশ তার সেগুলোর কোনো খরচা বেয়ার করবে না, মানে সেই টাকাটা ব্রিটিশ তোমাকে দেবে না, বরঞ্চ সেই 3 কাঠাতে যা নীল হবে সেটা ব্রিটিশ নিয়ে নেবে, তার বদলে তোমাকে কোনো টাকা দেওয়া হবে না। এটা হলো শুরু। আর এই সময় এবার চাষিরা দেখলো যে এবার তো মানে চাষিদের তো কোনো মানে মরার মতো অবস্থা, কী করবে কেউ? এবার কারো কাছে হয়তো আছেই মানে জায়গা একদম অল্প, কিন্তু তাকে করতে হবে 3 কাঠা জায়গায় তাকে করতে হবে নীল চাষ অ্যাট এনি কস্ট। আর ওদের তো ছিল অত্যাচার ব্রিটিশদের। সেই সময় সব চাষিরা মিলে করলো কি, একজন পলিটিক্যাল লিডার ছিল যার নাম হচ্ছে রাজকুমার শুক্লা। এটা খুব ইম্পর্টেন্ট।
রাজকুমার শুক্লার কাছে গেলেন সবাই মিলে, যে না আপনি এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন, কী করা যায়। এবার ইনি বুঝলেন যে না এটাতে আমার পক্ষে সম্ভব না। চাষিদের যে ডিমান্ড আছে বা কি, সেটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না এটাকে শর্ট আউট করা, মানে মীমাংসা করা। তো আমাকে কোথায় যেতে হবে? এবার ইনি পলিটিক্যাল লিডার ছিলেন, কিন্তু সেরকম বড় মাপের না। ইনি তখন গেলেন গান্ধীজির কাছে। এবার আসছে আমাদের মেন ক্যারেক্টার। এবার আসছে আমাদের মেন ক্যারেক্টার। উনি গেলেন তার কাছে। এবার গান্ধীজি এই দিনটার জন্য অপেক্ষা করছিল, যে না একটা ইস্যু, বড় ইস্যু আসবে যেটা নিয়ে ব্রিটিশদের সামনে তিনি মুখোমুখি হতে পারবেন। এবার গান্ধীজি যায়। এবার গান্ধীজির কাছে যখন এনারা গেল, এগুলো কোশ্চেন আসে পরীক্ষায়, কি না কোথার থেকে কোথায় যায়। যখন গেছে গান্ধীজি তখন ছিলেন গুজরাটে। ইনি 20 জন মেম্বারকে নিয়ে ইনি গেলেন গুজরাটে। গেলেন। এইবার গুজরাটে যাওয়ার পরে উনি সব শুনলেন, গান্ধীজি সব শুনলেন। শোনার পরে এবার গান্ধীজি ওই যে সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ। আচ্ছা, সত্যাগ্রহটা যায় না, সত্যাগ্রহটা এসছে কোথার থেকে? সত্যাগ্রহটা কিন্তু এসছে সাউথ আফ্রিকা থেকে। সত্যাগ্রহর যে এই যে কনসেপ্টটা, এটা গান্ধীজি নিয়ে এসছে সাউথ আফ্রিকা থেকে। আচ্ছা, 20 জন মেম্বার নিয়ে উনি গেলেন গান্ধীজির কাছে। এবার গান্ধীজি এবার কয়েকজনকে নিয়ে উনি গেলেন এবার বিহারের চম্পারণে। এইটা খুব ইম্পর্টেন্ট, ডিটেলসে পড়তে হয়। যেটা টেক্সট ডিটেলসে যে না পড়ে এই জিনিসগুলো তোমরা জানতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। গান্ধীজি কয়েকজনকে নিয়ে উনি যান এবার সেই চম্পারণ গ্রামে। এইবার যে নামগুলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। রাজকুমার শুক্লার নাম হয়তো অনেকেই জানে, কিন্তু বাদ বাকি জিনিসগুলো সেগুলোকে জানবে। আচ্ছা, ফার্স্ট নাম কি? শম্ভুশরণ শর্মা, শম্ভু। হ্যাঁ, শম্ভুশরণ বর্মা। এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ছুটিতে বাড়িতে এসেছি, তো হট করে লোকজন চলে আসছে। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে নামটা, সেটা হচ্ছে গিয়ে অনুরাগ নারায়ণ সিনহা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। ইনফ্যাক্ট এটা ইউপিএসসির কোশ্চেন, যে মহাত্মা গান্ধীর সঙ্গে কে ছিলেন, তার মধ্যে এই অপশন দিয়েছিল। এটা ইউপিএসসির কোশ্চেন। এটা একটা গেল নাম। 3 নম্বর মুছে নিতে হবে, নিচে লিখতে অসুবিধা হচ্ছে। তিন নম্বর নাম কি না, রাম নবমী প্রসাদ।
এটা ইম্পর্টেন্ট। 4 নাম্বার নাম কি না ব্রিজ কিশোর প্রসাদ। ঠিক আছে, এইবার মহাত্মা গান্ধী এনাদেরকে নিয়ে গেলেন চম্পারণ গ্রামে এবং সেখানে গিয়ে চাষিদের সঙ্গে দেখা করলেন। দেখা করে 1917-তে দেখা সাক্ষাৎ করলেন, করে নিয়ে সব দেখলেন যে না সত্যি তো। এবার গেলেন হচ্ছে ব্রিটিশদের কাছে, গিয়ে বলছে যে না এগুলো কী। আর ব্রিটিশরা প্রথমে গান্ধীজিকে অতটা গুরুত্ব দেয়নি। এবার উনি যখন আর্টিকেল ধরে ধরে আইনিভাবে সব কিছু বলা শুরু করলেন, তখন বুঝলেন যে না হ্যাঁ এই মানুষের সঙ্গে তো অতটাও ইজি নাটক টেক্কা দেওয়া। তো যাই হোক, তারপরে ব্রিটিশরা সেই গান্ধীজির প্রপোজালে রাজি হয়, মানে একটা সমঝোতা বলে না, সেই সমঝোতাতে আসা হয়। তো তারপরে সেই 37% ট্যাক্স যেটা থাকে সেটা রিডিউস হয়ে রিডিউস হয়ে 25% ট্যাক্সে আসে। এটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এবার এটা এতটাই বড়, গান্ধীজির জন্য এটা এতটাই বড় মানে একটা সাকসেস ছিল যে তখন দেশবাসীর মধ্যে একটা আশার আলো জাগে। কারণ মানে বহু সময় বাদে এরকম কিছু একটা হয়েছে যেখানে কিনা ব্রিটিশরা নিজেরা সমঝোতা করেছে, মানে করতে বাধ্য হয়েছে। তো তখন গোটা দেশে তখন এটা নড়ে গেল গান্ধীজি একটা আশার আলোর মতো চলে গেছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে মানে সেই সময় ভারতের কী অবস্থা ছিল সবাই জানে। এরপরে যেটা হয় আহমেদাবাদ মিল স্ট্রাইক, সেই স্ট্রাইকে আমি আরও ডিটেলসে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কী এফেক্ট পড়ছে, কোথায় কি গান্ধীজি কীভাবে ভাবনা চিন্তা করতো না করতো সেই জিনিসগুলো আলোচনা করছি। তো সেই সময় আমাদের দেশের এমন অবস্থা যে তখন সবাই না একটা কিছু একজনকে আশার আলো হিসেবে যাচ্ছে যে না কেউ একজন। তো গান্ধীজি সেই সময় এসে এই ঘটনাটা এটা করার পরে তখন সবার কাছে একটা গান্ধীজি একটা আশার আলো হয়ে ওঠে।